তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। বিএনপির অনেকগুলো অঙ্গীকার, অনেকগুলো কমিটমেন্ট নির্বাচনের আগে কিন্তু তিনি করেছিলেন। আমি চাই উনি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করুক। আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কি হায়ের পক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগেই দেওয়া শুরু করে দিলেন। তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। রাষ্ট্রপতির মতন আর একটা দলে চলে গেছে সামান্য ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য। রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি 100% অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন জুলাই সনদ ততটুকু বাস্তবায়ন হবে যতটুকু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। তার মানে কি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে না? দেখেন, উনি তো অনেক কিছুই বলেন। উনি যদি বলেন যে প্রথম কথা উনি তো আইনের ছাত্র এবং ঢাকায় বিশ্ববিদ্যালয়ে, সেজন্য ওনাকে সম্মান দিয়ে বলছে। তার আগে স্বাধীন মালিক স্যারে বলছে এই অর্ডারটা পাস হয়েছে 13ই নভেম্বর। এই অর্ডারের 10 নম্বর অর্ডারে কি বলতেছে, সংসদ নির্বাচন ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আচ্ছা, শপথের কথা, শপথ এখানে দেওয়া আছে কিভাবে নিবে তফসিলে। আমার কথা হলো যে আপনি যদি স্বাধীন মালিক স্যারই তো বহু কিছু 15 অ্যামেন্ডমেন্ট কেসে হতো স্বাধীন মালিক স্যার, ওই যে ইয়ার নাম কি আল্লাহ, এই পাওয়ার প্ল্যান্টের কেসে সে তো সুয়োমোটো কি ওটাকে বলা হয় যে রিট ফাইল করছেন কি, সেই সুয়োমোটো তো তিনি রিট ফাইল করতে পারতেন, করে এটাকে চ্যালেঞ্জ করে বলতে পারতেন যে এইটা কি না লিগ্যাল না। তো এটা তো বিএনপিও করেনি, স্বাধীন মালিক স্যাররাও করেনি, বা ওই যে ইয়ার আমার আর এক বন্ধু বর আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তা তো কেউ করেননি। ইলেকশন হয়ে গেল, মানুষ তার ম্যান্ডেট দিল, তারপরে কি জন্যে জুলাইকে ভাই আপনি ম্যান্ডেট নেবেন কোর্টের মাধ্যমে? বিপ্লবের কোনদিন কোর্টের ক্ষমতা আছে? এখানে আপনি কোর্টের তো পুরো স্ট্রাকচারই বিপ্লবের মাধ্যমে চেঞ্জ করে দিচ্ছেন। দ্বিতীয় কথাটা আপনাকে বলি, যেটা বলছেন উনি আজকে যে যতটুকু ঐক্যমত আছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে আপনি আইন মানেন কি মানেন না। আমার কাছে দেখতেছি আপনি বলছেন যেটা এত স্বতঃসিদ্ধ কথা, কেন এই ভোট রিগিং এর দরকার হলো, আর ভোট রিগিং করে ওনারা অ্যাবসলিউট মেজরিটি পাইলো কেন? কেন আমি আগের থেকে চিৎকার করে বলে যাচ্ছিলাম যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না। মনে করেন বিএনপি ভোট রিগিং করে? আমি বলে দিচ্ছি, আমি মনে করি না, বলে দিচ্ছি এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খদ দিয়েই তো এই মেজরিটি পাইলেন। খদ না দিলে তো আর মেজরিটি পাইতেন না। আর মেজরিটি পাওয়ার জন্যে 4টার পর থেকে কি কি হয়েছে সারা দেশে সব কিছু দেখছি। এবং তার চেয়ে তো বড় কথা, পৃথিবীর কোথায় আছে ভাই 11% ভোট বাতিল করলেন আপনি। দেখেন মোট টোটাল ভোট কত, 7,76,000, আর বাতিল করছেন কত, 74,22,000। কত পার্সেন্ট হয়? 11%। 11% ভোট, 11% ভোট, তার মধ্যে 15 লক্ষ হচ্ছে আপনার কি পোস্টাল ভোট। এইভাবে বাতিল করে যে মেকানিজম, আমি ওই জায়গায় যাচ্ছি না। সেটা আমরা সবাই মেনে নিলাম কি জন্যে, যে জাতির একটা সন্ধিক্ষণে জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, অন্য কোনো কারণে না। এবং আপনি একটা জিনিস বলেন, আপনাকে চিঠি দেওয়া হলো 2টা শপথ নেওয়ার জন্য, এটা দিল তো আগের দিন, আপনি আগের দিনে স্টেটমেন্ট দিলেন না। সংসদ ভবনে যে আপনি বলতেছেন যে কি, যে না আমি শপথ নিব না। তো কনস্টিটিউশনে বলতেছে যে তুমি যদি শপথ 90 দিনের মধ্যে না নাও তাহলে কি হয়ে যাবে, তোমার এটা ভ্যাকেট হয়ে যাবে। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই অর্ডারকে অবৈধ তো এখনো চ্যালেঞ্জ করেননি, তাহলে এই অর্ডারের ভিত্তিতে আপনি 11 তারিখে কি করলেন? ভোট যে ভাই যে বললো 11 তারিখে তো ভোট ডাকলেন, কিসের ভিত্তিতে? এই অর্ডারের ভিত্তিতে। তো অর্ডারের ভিত্তিতে যদি ভোট ডাকেন, 30 দিনের মধ্যে যদি শপথ না নেন, আপনি এখন বলতেছেন 60% লোক ভোট দিল রেফারেন্ডামের পক্ষে, আর আপনাকে ভোট দিছে কত পার্সেন্ট লোক? 49%। তাহলে আপনি কিভাবে বলতেছেন 60% লোকের মতামতকে আপনি সম্মান দিবেন না? আপনি 49% পেয়ে যে আমি কি হয়ে গেছে, 49 পেয়ে আমি মেজরিটি পেয়ে গেছি, আরে তো তোর 60%, আমি যা করবো তাই। মানে অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি। এবং এইখানে একটা জিনিস বলেন, বিভিন্ন দল কি দিচ্ছেন আপনার, এই যে কথাটা প্রথমে বললেন কি যে আলোচনা হবে, এখন তো আলোচনার পথে আপনি বন্ধ করে দিচ্ছেন। এবং একটা অতীত হিস্ট্রি দেখেন, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আসলেন, এসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি। সেই জন্য কিন্তু জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে তাকে মানতে বাধ্য করা হলো। ঠিক বিএনপি
কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। একই কাজ করছে 2006 সালে, এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। আপনি আজকে আবার সেই একই রাস্তায় চললে আপনি তো দেশ চালাতে পারবেন না। এবার তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বাংলাদেশে এখনো প্রতি বিপ্লব হয়নি, তাই তো দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। তা আপনি প্রতিধ্বনি আমরা যারা যাচ্ছে, এবং আরেকটা জিনিস বলি, সে জামাত ইসলাম বা ভাইদের পার্টি হোক আর যে পার্টি হোক, জুলাই সনদ না মেনে আমরা ইউরোপ না, পলিটিক্যাল যে কালচার আপনি তৈরি করবেন সবই তো জুলাই সনদের মধ্যে দেওয়া আছে। যে আপনি বললেন আপার কক্ষের কথা, আপার কক্ষ কেমন করে হবে? ধরে নেন ওনারা বললেন যারা মেজরিটি পাবে পার্লামেন্টে তারাই আপার কক্ষে মেজরিটি পাবে, তাহলে আর লাভ কি হলো? তাহলে এখানেও যা এটা হাঁ হবে, ওখানেও তাই হাঁ হবে। তো প্রথম একটা জিনিস হচ্ছে, আমার মতো গরিব দেশে আপনি আপার কক্ষ করতেছেন, তাহলে জুলাই সনদের ভিত্তিতে, এবং সেখানে মানুষের ম্যান্ডেট দিল। এবং আরো একটা জিনিস, জেনারেল জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি প্রথমে রেফারেন্ডাম দিচ্ছেন, তারপর তো 79 সালে কি দিচ্ছেন, 77 সালে রেফারেন্ডাম, 79 সালে পার্লামেন্ট ইলেকশন, এবং রেফারেন্ডামটাই পালন করলো পার্লামেন্ট, তখনও তিনি অ্যাবসলিউট মেজরিটি ছিলেন। তাহলে আপনি আজকে আপনার প্রতিষ্ঠাতা যেটা দেখা দিল, সেই পথে আপনি যেতে যাচ্ছেন না। শোনেন, আজকে যে অবস্থা বহির্বিশ্বের, আপনি জুলাই সনদ নিয়ে যে কোনো কিছু করলেই ভাই দেশে একটা ভলাটাইল পরিস্থিতি সৃষ্টি হবে। এবং এখন যে অর্থনৈতিক অবস্থা, আপনি আজকে হাসিনা যাওয়ার পরে আজকে যে আপনার লোন লায়াবিলিটি, আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না, রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না, ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকার্ডের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে, মনে আছে? তা আজকে আপনি যে কৃষি কার্ড দিবেন, এটা তো আবার বন্দোবস্ত তো আওয়ামী লীগের সব বন্দোবস্ত করে দিলেন। ফ্যামিলি কার্ড দিতে, এই ফ্যামিলি কার্ড তোমাকে দিতে পারতে, আসো তুমি এখানে এই টাকা দিতে হবে, আমার তো আপনি চান্দার ব্যবস্থা করে দিলেন। যে কৃষি কার্ডেও তো তাই কোনো, আর ভাই যেটা বললো তো এটা তো বিশাল অঙ্কের। কৃষি কার্ড দিয়ে আপনি সার তো রেশনিং পদ্ধতিতে আগেই ছিল, তা আপনি সার রেশনিং পদ্ধতিতে কৃষি কার্ড দিচ্ছেন, আচ্ছা বিএনপি করে ও কৃষি কার্ড পাবে, আর যে বিএনপি করে না সে কৃষি কার্ড পাবে না। এরকম কথা বলেন না, আপনি কিভাবে দিবেন? আপনি দিচ্ছেন 5 লাখ, আর আমার কৃষক কত 1.5 কোটি, তাহলে আপনি বিএনপি ছাড়া কিভাবে এটা করবেন, বের করবেন? আর ওই যে ভাই বললো, শোনেন, মানুষের হাতে কাজ তুলে দিবেন। এই দেখেন উনি কি করলেন, জাকাতের টাকা কিভাবে, এক সেকেন্ড বলে দিই, আহমেদুল্লাহ সাহেবকে ডাকেননি, জাকাতের ফান্ড কিভাবে ম্যানেজ করা হয়? তো আহমেদুল্লাহ সাহেব কি বললেন, আমাদের জাকাতের টাকা দিয়ে আমরা সবাইকে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিতে আমাদের খরচ হয়েছে গত বছর 1.5 কোটি টাকা, আর এরা সমাজে 5 থেকে 6 কোটি টাকা কি করছে, রিটার্ন নিয়ে আসছে। আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চাননি, সম্প্রদায় কারক না তো, সম্প্রদান কারক কি এটা? জি জি ধন্যবাদ যেন ফারুক হাসান। জুলাই সনদ বাস্তবায়ন এই বিষয়টা নিয়ে আমরা হয়তো 12 মাস সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সেখানে কিছুটা হয়তো আমরা উত্তর পাবো, বক্তব্য শুনবো, হয়তো সেই জন্য অপেক্ষা করি একটু। 12 মাস যে অধিবেশন হবে সেখানে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি 9 মার্চ খুলনা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, গুন্ডা মাস্তান চাঁদাবাজ নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। তিনি মন্তব্য, দ্রুত সংস্কার সভার আয়োজন করুন, নইলে 12 মার্চ সংসদ ভবনের সামনে যাবেন তারা। তাহলে আমরা 12 মার্চ কি দেখছি আসলে সামনে? ধন্যবাদ আপনাকে। তো 12 মার্চ যেহেতু প্রথম আমাদের জাতীয় সংসদের অধিবেশন, সুতরাং এই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক আলোচনা, অনেক ধরেন যে রাজনীতির মাঠে, এটা স্বাভাবিক। তো যারা ইতিমধ্যেই বিরোধী দলের ভূমিকায়, বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি, সুতরাং তারা তাদের মতো কর্মসূচি ঘোষণা করবে। আপনারা তো জুলাই সনদের পক্ষে, আপনারা যাবেন? আমি বলছি আপনাকে, এখন বিষয়টা হচ্ছে আমরা একটু সময় দিতে চাই, দেখতে চাই লাস্ট পয়েন্ট পর্যন্ত, যেটা এর আগেও আমি বললাম যে সরকারের যেহেতু প্রথম পার্লামেন্টের অধিবেশন আগামী 12 তারিখ, এই 12 তারিখে তারা আসলে কি করে, তাদের অ্যাটিটিউড কীরকম হয়, তারা আসলে কি করতে চায়, এটার উপরে ডিপেন্ড করবে। আমরা তো মানে এটা তো অতীতেও বলে আসছি আমরা যে আমরা জুলাই সনদের পক্ষে, সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, কারণ এটা বাস্তবায়ন না করলে কোনো কিছুরই আইনত ভিত্তি থাকবে না, আইনত বৈধতা থাকবে না। তো আইনত বৈধতার জন্যই মূলত আমাদের ধরেন যে এই জুলাই সনদের বৈধতা দরকার, এই নির্বাচন, গণভোট ইত্যাদি যা কিছু বলি না কেন, সব কিছুর বৈধতা এই একটা জিনিসে আমাদের কিন্তু লুকায়িত আছে, সুতরাং এটা হতেই হবে। এখন বিএনপি এখানে যদি কোনো ভিন্ন কায়দায় করতে চায়, কিংবা অন্য কোনো ফরম্যাটে করতে চাই, এটাও আমাদের দেখতে হবে। যেহেতু বিএনপি ইতিমধ্যে একটা বক্তব্য দিয়েছে যে আমরা জুলাই সনদের পক্ষে, বা জুলাই সনদকে আমরা শ্রদ্ধা করি, মানতে চাই, তবে
যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে এগুলো বাদ দিয়ে। হ্যাঁ, আপত্তিটা কিন্তু এই জায়গায়। এখন দেখি তারা আসলে এই জায়গাতে তাদের পরিষ্কার অবস্থানটা কি। এই অবস্থান দেখে হয়তো বা আমরা আমাদের মতো করে আমরাও সিদ্ধান্ত নেব যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে কি করতে হবে। সেখানে রাজনৈতিক আন্দোলন হতে পারে, নাও হতে পারে, আলাপ আলোচনার মধ্য দিয়ে হতে পারে। সুতরাং এটা 12 তারিখের পর থেকে আসলে আপনারা রাজনীতি মাঠে দেখতে পাবেন। জি, এই ফার্মার্স কার্ড আর এই ফ্যামিলি কার্ড নিয়ে একটা কথা বলতে চাই। এই যে ফার্মার্স কার্ড দেওয়া হয় বা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার কৃষক ভাইদেরকে সঠিকভাবে তারা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, সার পায়, বীজ পায়, কীটনাশক পায়, এটাই তো এই উদ্দেশ্যে কিন্তু দেওয়া। এখন আমার বক্তব্যটা এখানে একবারই পরিষ্কার যে আপনি ওই 4-5 লাখ কৃষককে এই ফার্মার্স কার্ড না দিয়ে আপনি ধরেন যে সারটাকে উন্মুক্ত বাজারে নিয়ে আসেন। আমার দেশের কৃষকরা সবচেয়ে কষ্টে এখন আছে যে তাদেরকে ওই এক কার্ড করে দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা, একদিন 2 দিন ওই লাইনে দাঁড়ায় থাকতে হয়, তারপরে সার পায় না। আবার যারা ধরেন যে ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যাকআপ আছে, এরা ধরেন যে যেখানে দরকার 10 বস্তা ও 50 বস্তা নিয়ে বাসায় স্টক করে রাখছে। তা আপনি এটা না করে আপনি উন্মুক্ত মার্কেটে ছেড়ে দেন। আওয়ামী লীগের আমলে যেভাবে ছিল, মানুষ গ্রামেগঞ্জে বলে যে আওয়ামী লীগের আমলে ভাই আমরা এই সার বিষ নিয়ে এত যন্ত্রণায় ছিলাম না, পরিষ্কার। তা আপনি উন্মুক্ত মার্কেটে সারের ব্যবস্থা করেন, তাহলে কোনো কৃষক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি জনাব তারেক রহমান ঘোষণা দেয় যে আগামীকাল থেকে সার, বিষ, কীটনাশক, তৈল উন্মুক্ত মার্কেটে পাবেন, সুলভ মূল্য পাবেন, একটা কৃষক পাবেন না তারা ফার্মার্স কার্ড চাই, বলবে যে আমাদের কার্ড মার দরকার নাই, আমরা আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই। এইটা দিলে 74 সালের পুনরাবৃত্তি হবে। এই মিসম্যানেজমেন্টের কারণে 74 সালে ওদিকে নাই গেলাম, আমি ধরেন যে ওই অপশনে নাই গেলাম। আমাদের আসলে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা দরকার, বা আপনাকে তো ধরেন যে ওই মানে কোনটার প্রায়োরিটি আগে এই জিনিসটা বুঝতে হবে। আপনি ধরেন যে প্রায়োরিটাইজ করার সময় আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন যে কোনটা আগে দরকার, আমার ফার্মার্স কার্ড নাকি আমার ওই কৃষক ভাইদের জন্য সুলভ মূল্যে সার, উন্মুক্ত মার্কেটে সার, এই জিনিসটা না বুঝতে হবে না। আমাদের শাহরিয়ার সাহেব যেটা বললেন, এই যে ফ্যামিলি কার্ড আপনি দিচ্ছেন, ফ্যামিলি কার্ড না দিয়ে আপনি এদেরকে এম্পাওয়ার্ড করেন, অন্য মাধ্যমে ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, দিয়ে এদেরকে সমাজে ছেড়ে দেন, এদেরকে একটা করে সেলাই মেশিন ধরাই দেন, কাউকে ওই যে পুকুরে মাছ ধরার প্রশিক্ষণ দেন, কিংবা ওই যে ধরেন যে ওই হস্তশিল্প যেটাকে বলে আপনার কুটির শিল্প, এরকম নানাবিধ প্রশিক্ষণ দিয়ে তার বাড়িতে একটা ফ্যাক্টরি করে দেন। সে ওই ফ্যাক্টরি দিয়ে সারা জীবন চলবে, তার জন্য মাসে মাসে 2000 2,000 টাকা দেওয়া দরকার নাই। এটা আমি মনে করি এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের উপরে একটা এক্সট্রা বার্ডেন, একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা ভোলাটাইল অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা এই যে ধরেন যে এতগুলো মানুষের জন্য এই যে বাড়তি একটা চাপ তৈরি করছি, এটা আমাদের অর্থনীতির উপরে কি ধরনের একটা বার্ডেন তৈরি করবে বা তৈরি হবে, এটা তো এখন থেকে বুঝতে পারছি আমরা। তো সুতরাং এই জিনিসগুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। আমরা চাই সরকার সত্যিকার অর্থে ভালোভাবে দেশটাকে চালাক। এই জায়গাতে সরকারকে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে তারা আসলে সত্যিকার অর্থে কোন পরিবর্তনটা চাই। তারা যদি ওই পুরাতন গতানুগতিক বন্দোবস্তের যে রাজনীতি, ওই পুরাতন ধারার যে রাজনীতি, ওই আওয়ামী লীগের যে সিলসিলা, ওই সিলসিলা চলমান রেখে ধরে রেখে তারা যদি জনগণকে ওই নতুন রাজনীতির কথা বলে, ভাই এটা কখনোই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, কোনোভাবেই না। আমি একটু এই জন্য সরকারকে এই জায়গাতে সত্যিকার অর্থে পরিবর্তনের রাজনীতি। আমি সাথে এই প্রশ্নটা করি, আপনি যে বক্তব্য সরকারের, যদি বলি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের বিরোধী আপনি একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন বা মতামত দিচ্ছেন, মতামত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার এই অবস্থান কি নুরুল হক নূরের অবস্থান কিনা সেটা জানতে চাই। আমি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের বিরুদ্ধে না, আমি আবার বলছি মতামত। ধরেন আপনার এখানে গুরুত্বপূর্ণ কোনটা আগে, কোনটা আগে আমার প্রয়োজন। ধরেন আপনি না খেয়ে আছেন, সারাদিন না খেয়ে আছেন, এখন হঠাৎ করে ধরেন যে আপনার সামনে দুটো অপশন দেওয়া হলো যে আপনি আসলে কোন অপশনটা আগে গ্রহণ করবেন। আপনি তো ক্ষুধার্ত, আপনার সামনে যদি একটা 1 প্লেট আমি ভাত দেই, তাহলে অবশ্যই আপনি ওই ভাতের প্লেটটাকে আগে ধরেন যে চুজ করবেন, কারণ আপনার ক্ষুধা আগে নিবারণ করতে হবে। তো সেই জায়গা থেকে এখন অপশন তো অনেকগুলো আছে, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো সরকারের ভালো উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়। এটা তো নতুন কিছু না, এর আগেও তো আওয়ামী লীগ এরকম উদ্যোগ নিয়েছিল না, বাট বাস্তবায়ন করতে পারে নাই, সব আওয়ামী লীগের লোক পেয়েছে। তো এটা সরকার কতটুকু পারবে সেটা তো আসলে সময় বলে দিবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আসলে সরকারের কোনটা আগে কোনটা পরে, যদি তারা ম্যাসিভ লেভেলে জনগণের উপকার করতে চায়, তাহলে আমি মনে করি ফার্মার্স কার্ডের আগে তারা যদি ওই সার, বীজ, কীটনাশকে উন্মুক্ত করে দেয়, খোলা মার্কেটে নিয়ে আসে, সুলভ মূল্যে দিতে পারে, এটা আমার অতি প্রয়োজন ভাই। জি, ধন্যবাদ জনাব শাহরিয়ার। আজকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন। তার এই বক্তব্যে কেউ কেউ বলছেন জামায়াত একটু এখন ক্ষমতার স্বাদ নিতে যাচ্ছে এই ধরনের প্রস্তাবে। প্রথম কথা হলো যে আপনার মাধ্যমে এটা পরিষ্কার করে দিই, কারণ আই ওয়াজ ভেরি কানেক্টেড টু দিস লেটার। কারণ এই লেটারটা দেওয়া হয়েছে সম্মানিত আমিরে জামাতের অগোচরে, এবং সম্মানিত আমিরে জামাত
এটা সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলছে দিস লেটার ইজ নট ইস্যুড বাই আস। এবং আরো একটা জিনিস বলি, কারা দিল চিঠিটা? মাহমুদুল হাসান নিজে দিছে, এবং সেজন্য 2 সপ্তাহ আগে মাহমুদুল হাসানকে তার উপদেষ্টা পদ থেকে সঙ্গে সঙ্গে টার্মিনেট করা হয়েছে। এবং টার্মিনেট করে 2 সপ্তাহ আগে আমাদের এমপি, আমার বন্ধু বর ব্যারিস্টার সাহেবকে কি করা হয়েছে, এই ফরেন অ্যাডভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে আরমানকে। এবং খালি তা করা হয়নি, প্রতিটি অ্যাম্বাসিতে চিঠি দিয়ে জানানো হয়েছে যে মাহমুদুল হাসানের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের আর কোনো সম্পর্ক নাই, আমাদের প্রতিনিধি হচ্ছে আরমান। এবং এইখানে যে কথাটা, এই চিঠিটার কথা বলছে, এটা একটা উনি কিভাবে এতদিন আমাদের সাথে থেকে, মানে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে থেকে এই ধরনের একটা চিঠিটা ওনার দেওয়াটা কোনোভাবেই মাহমুদুল হাসানের উচিত হয়নি। এবং জামায়াত আমিরের স্বাক্ষর স্বাক্ষর ছাড়া এটা তো দেখেন আপনি স্বাক্ষর নেই। আচ্ছা, এটা মেল দিয়েছে। হ্যাঁ, মেল দিয়েছে। এবং এই যে মাহমুদুল হাসান যেটা স্বাক্ষরবিহীন, এবং আমিরে জামাত বলছে তার সাথে যে কথা হয়েছে সেই কথাতে কি বলা হয়েছে, যেমন বিভিন্ন সংসদীয় কমিটি থাকে না, সেই কমিটি তাকে কি করা যেতে পারে, নেওয়া যেতে পারে। সে তো এমপি না, আপনি একটা জিনিস বোঝেন, মাহমুদুল হাসান তো এমপি না। সে বলতে পারতো যে সংসদীয় যে বৈদেশিক কমিটি আছে সেই কমিটিতে আমাকে কি করা হোক, কারণ টেকনোক্রেট, আবার একটা জিনিস বুঝেন, বিরোধী দলে কিন্তু টেকনোক্রেট মন্ত্রী হিসাবে ছায়ামন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই। এই যেমন সরকারের আছে টেকনোক্রেট হিসাবে মন্ত্রী হওয়ার, কিন্তু ছায়ামন্ত্রী সবাই পৃথিবীর কোথাও টেকনোক্রেট হিসাবে, কারণ আপনি তো সংসদ মধ্যে ঢুকতেই পারবেন না, আপনাদের তো কোনো সিট অ্যালোকেটই করা নাই, তাহলে আপনি বাইরে থেকে বক্তব্য দিয়ে তার ছায়ামন্ত্রী হয় না। ছায়ামন্ত্রী মানে কি, ওখানে আপনাকে ভিতরে বসে থেকে আপনাকে কি করে প্রস্তাব দিতে হবে, বিল দিতে হবে, বিল পাস হবে। সো এই যে মাহমুদুল হাসানের বিষয় হয়তো এইটাকে কথা বলা, কিন্তু তিনি ওটাকে এইভাবে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে যে উনি এটা কি জন্য করছেন, ওনার ব্যক্তিগত, সেজন্য তাকে শোকজ করা হয়েছে। তা আমার ধারণা এটা মাহমুদুল হাসানকে জিজ্ঞাসা করা উচিত, উনি সম্মানিত আমিরের মানে অনুমতি ছাড়া এই ধরনের কাজ একটা কেন করলেন। আরেকটা প্রশ্ন, বারবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বেশ সেই নির্বাচনের আগ মুহূর্ত থেকে শুরু করে মির্জা আব্বাসকে বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য, গত পরশু একই বক্তব্য দিয়েছেন। যদি বলি এখন বিএনপির নতুন নেতা, যদি বলি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি বলেছেন হ্যাঁ নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাত ইউজ করছেন। এইখানে একটা কথা কি বলি ভাই, হঠাৎ করে একটা জিনিস, সেদিন মধ্যে পুলিশের ইন্সপেক্টর জেনারেল সাহেব উনি বলছেন যে জুলাই অভ্যুত্থানে পুলিশও মাঠে ছিল। তো হঠাৎ করে আমার এক বন্ধু ফোন দিছে ইংল্যান্ড থেকে, এবং সে হোয়াটসঅ্যাপেও লিখছে যে কি নিয়াজিও তো 71 সালে মাঠে ছিল। নিয়াজি মাঠে ছিল না, নিয়াজি তো সেনাবাহিনী প্রধান না, তাহলে নিয়াজিও মুক্তিযোদ্ধা, নিয়াজিও মুক্তিযোদ্ধা। ঠিক আপনার এই কথাটা বলতেছি, শোনেন, আব্বাস সাহেব যদি মানহানি হতো তাহলে উনি আবার যে লোক মামলা করলো তাকে শোকজই করলেন কেন? ইজ্জত ভাই, বড় হলে ছোটরা কি সন্তান যারা হয় তাদেরকে কি হতে হবে, তাদেরকে আমাকে দেখে রাখতে হবে যাতে আমার ইজ্জতটা রক্ষা পায়। আমি এখন ইজ্জত যদি আমি নষ্ট করার জন্য উঠে পড়ে লাগি, তাহলে তো আমি কারণ আপনি বেইজ্জতি বক্তব্য শুনে পরের দিন কি করলেন, মামলা তুলে নিলেন। তো বেইজ্জতি হওয়ার আগে আপনার হুঁশ হচ্ছে না কেন? আর এই যে বলেন করেন নাই, না মামলা যে করছে তাকে শোকজ করলো, সে উল্টো করলো, তার কার ইশারা? আরে ভাই, এদিক দিয়েও খাওয়া যায় আর এদিক দিয়েও খাওয়া একই। আর দ্বিতীয় যে কথা, জামাত কোনদিন কাউকে ইউজ করে না, যে বরং আমি বলবো এই ভাইদের দুর্ভাগ্য যে এই ছেলেটা কেন নূর ইলেকশন করে জিতছে না অন মার্কাতে, তাহলে রাশেদ যে এই কথাগুলো বলতেছে তিনি তো জুলাইকে ধারণ করে তো তার তো এই কথাই উচিত ছিল না। সে বা যারা নীতি আদর্শ বিবর্জিত করে নিজেদের সব কিছু ত্যাগ করে, ওই একটু আগে বললাম না যে রাষ্ট্রপতির মতন আর একটা দলে চলে গেছে সামান্য ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য, তারা আর যাই বলুক তাদের এই কথাগুলো মানুষ বিশ্বাস করবে বলে আমার বিশ্বাস না। বরং এই রাষ্ট্রপতির মতো চরিত্র, আওয়ামী লীগের মতো চরিত্র এরা ধারণ করছে এই জুলাইয়ের যোদ্ধারা, এটা আমার জন্য খুব দুঃখের কষ্টের বিষয়। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বেশ কয়েকটি বিষয় নিয়ে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচনায় ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে একটু বলি। নাসিরউদ্দিন পাটোয়ারি ধরেন খুবই কম, হ্যাঁ এই জুলাই আন্দোলনে তার অনেক বড় একটা অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমাদের এই সহযোদ্ধা ছোট ভাই। তবে তার সাম্প্রতিক সময়ে যে লাগামহীন বক্তব্য, এখান থেকে আসলে তার কিছুটা সংযম পালন করা উচিত। ধরেন আমরা রাজনীতির একটা পরিবর্তন নিয়ে আসতে চাই, এই পরিবর্তনটা আসবে কিভাবে? আমাদের কর্মকাণ্ড, রাজনৈতিক অ্যাক্টিভিটি, আমাদের বক্তব্য, কথার মাধ্যমেই তো। মানে আমি যদি আমার এই বক্তব্যের মাধ্যমে বারবার ধরেন যে
এক ধরনের একটা ওই পুরাতন ধারার যে গালিগালাজ করা বা ধরেন যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বক্তব্য দেওয়া, এটা আসলে কোনোভাবেই কাম্য না। তো নাসিরের প্রতি আমার এটা আহ্বান যে ওর এই লাগামহীন বক্তব্যকে টেনে ধরতে হবে। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ও একজন ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আজকে আপনারা শুরু করলেন, বিশেষ করে বিএনপি শুরু করলো বা শুরু করলেন, কি এই উদ্দেশ্য কতটা সফল হবে এবং এই টাকাটা যদি বলা হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা পাবে, 2,500 টাকা দিয়ে নারীরা কতটা ক্ষমতাবান হবে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি যে আমরা বিএনপির অংশীজন বা ধরেন যে বিএনপির অংশীদার, বিষয়টা এমন না। যেহেতু এই নির্বাচনে আসলে একটা সমঝোতার ভিত্তিতে জামাত কেন্দ্রিক বা বিএনপি কেন্দ্রিক দুটো বলয়ের মাধ্যমে এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, তারই সুবাদে আমাদের সাথেও বিএনপির একটা সমঝোতা হয়েছিল। তো যাই হোক, আমাদের দলের সভাপতি এখন সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো এটা আমাদের দলের সভাপতি ধরেন যে এখন এই সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বাট আমাদের দলের নিজস্ব একটা ভিউ আছে, চিন্তা আছে এবং রাজনীতি আছে। আমরা সবসময় আমাদের দলের সেই রাজনীতিকে সামনে রেখে আমরা রাজনীতিটা বিগত সময়েও করেছি, এখনও করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব। প্রথমত আমি বলে রাখি যে আমরা আসলে গণ অধিকার পরিষদ, আমাদের যে উত্থান রাজনৈতিক, যে আমাদের এই দীর্ঘ 8-10 বছরের পথ চলা, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। যেখানে অন্যায় সেখানে আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের রাজনৈতিক চরিত্রটাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চরিত্র। আমরা কখনোই অন্যায়ের কাছে আপোষ করি নাই, মাথা নত করি নাই। হ্যাঁ, আমি ব্যক্তির কথা বলছি না, আমাদের সামগ্রিক যে রাজনীতি, আমি রাজনীতিটার কথা বলছি। তো সেই জায়গা থেকে বর্তমান বিএনপির নেতৃত্বাধীন যে সরকার বা বিএনপি সরকার, এই সরকার ব্যক্তির কথা কেন বলছেন? আমি আবার বলছি, ধরেন ফর এক্সাম্পল আমাদের দলে তো আমি একাই দল না, অসংখ্য নেতাকর্মী এখানে রয়েছে। রাশেদ খান, আমি ফারুক হাসান, নট অনলি রাশেদ, ধরেন যে আমি নিজেও যদি কোনো একটা অন্যায় করি, দ্যাট মিনস আমার এই অন্যায়কে আমার দল কখনো সাপোর্ট দেবে না, প্রশ্রয় দেবে না। আমি যদি অন্যায়ের পক্ষেও দাঁড়াই, সেটা আমার দল কখনো অ্যাকসেপ্ট করবে না। এই জন্যই বললাম যেখানে ব্যক্তি না, সামগ্রিক আমাদের যে রাজনীতি, সেই রাজনৈতিক ক্যারেক্টারের কথাটা আমি বললাম। তো যাই হোক, এখন বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার যাই করবে সেটা ভুল হোক, ভালো হোক, মন্দ হোক, আমি বা আমার দল এটাকে চোখ বন্ধ করে সাপোর্ট দিবে, বিষয়টি এমন নয়। আমি বারবার বলছি, এখন দেখেন এই যে ফ্যামিলি কার্ড বা আজকে কৃষি কার্ডের কথা বলা হচ্ছে, আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি উনার কথা রেখেছেন বা উনার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের প্রথম স্টেপ তিনি বাস্তবায়ন করেছেন, এই জন্য স্যালুট। এখন এটার সাথে আমি আরও বেশ কয়েকটি প্রশ্ন করতে চাই। যেমন বিএনপির অনেকগুলো অঙ্গীকার, অনেকগুলো কমিটমেন্ট নির্বাচনের আগে কিন্তু তিনি করেছিলেন। আমি চাই উনি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করুক। জনগণের সাথে ওনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলো উনি ফুলফিল করুক, এটা আমাদের প্রত্যাশা। যেমন ধরেন জুলাই সনদ, এই জুলাই সনদ আমাদের অস্তিত্ব। এই জুলাই সনদের মাধ্যমেই আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই জুলাই সনদের মধ্য দিয়ে আজকে উনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই জুলাই সনদ, অর্থাৎ এই জুলাই সনদ আসছে থেকে, জুলাই গণঅভ্যুত্থান থেকে। এই গণঅভ্যুত্থান যদি না হতো, আপনি কি মনে করেন না যে জনাব তারেক রহমান এই যে দীর্ঘ 17 বছর বাংলাদেশ থেকে তিনি এক প্রকারের বাধ্য হয়ে বিদেশে ছিলেন, এখান থেকে বাংলাদেশে ফিরে আসতে পারতেন না? আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী, এদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জেল থেকে মুক্তি পেতেন না যদি না এই গণঅভ্যুত্থান হতো। তাহলে এই যে গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি, যে গণঅভ্যুত্থান করতে গিয়ে প্রায় 1400 মানুষকে জীবন দিতে হয়েছে, এই গণঅভ্যুত্থানের যে আজকে আমাদের একটা ফল, সেই ফলটাকে জুলাই সনদ। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে এটা আমি আপনি সবাই জানি। এবার আসেন এই যে দুটো কার্ড, নাম্বার 1 ফ্যামিলি কার্ড, নাম্বার 2 ফার্মার কার্ড। প্রশ্ন শেষ করে দিই। আমি আসলে জুলাই সনদের কথা আসছে, যে জুলাই সনদ, এটা আমি পরে আসছি। আমি শুধু এই দুটো পয়েন্ট শেষ করি। যেমন ধর ফার্মার্স কার্ডের কথাই যদি বলি, ফার্মার্স কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি, সিদ্ধান্ত এই সরকারের, যদি বাস্তবায়ন করা যায়। কিন্তু তার আগে বুঝতে হবে এই ফার্মার্স কার্ড আমার আসলে কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি, ওই বিবেচনা এই সরকার আসলে করেছে কিনা এটা আমি জানি না। যেমন ধরেন আমার কৃষক ভাইরা প্রান্তিক লেভেলে, তারা সঠিকভাবে সার পাচ্ছে না, কীটনাশক পাচ্ছে না, তেল পাচ্ছে না। এই সার, বীজ, কীটনাশক না পাওয়ার কারণে তারা কিন্তু সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারে না। এখন ধরেন আপনি পাইলট প্রজেক্ট হিসাবে আপনি 1 বছরে ধরে নিলাম আপনি 5 লক্ষ মানুষকে ফার্মার্স কার্ড দিলেন। এখন আমার সারা বাংলাদেশে কৃষকের সংখ্যা কত? ধরেন যে কমপক্ষে 2 কোটি। তাহলে এই 2 কোটি মানুষের মধ্যে আপনি 5 লাখকে ফার্মার্স কার্ড দিলেন। 1,95,00,000 মানুষ যারা কৃষক, এই কৃষক ভাইরা, এরা এই যে সঠিকভাবে সার পাচ্ছে না, উন্মুক্ত বাজারে সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, কীটনাশক পাচ্ছে না, আবার ফসল উৎপাদন করার পরে সঠিকভাবে দামও পাচ্ছে না। তাহলে ধরেন এখানে লাভবান হলো কত লক্ষ? 5 লক্ষ। কিন্তু এই যে 1,95,00,000 কৃষক, এরা যে লুজার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই সরকার কিভাবে দেখছে? এটা কি বিবেচনায় নিয়ে আসছে? আসে নাই। এবার ধরেন আপনার এই যে ফার্মার্স কার্ড,
আপনি দিলেন, খুব ভালো কথা, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে এর যে নেতিবাচক দিকগুলো, ধরেন এই যে নারীরা 2000 টাকা করে পাচ্ছে, এমনও অনেক দেখবেন এখানে, মানে এমন না, মানে মোটা দাগে অধিকাংশই বলতে পারেন কর্মক্ষম নারী এরা এই কার্ডটা পাচ্ছে। এখন দেখা গেল ওই নারী বাইরে কাজ করলে দেখা যায় তো সে মাসে 10,000 থেকে 15,000 টাকা আয় করতো, যখন সে এই 2 থেকে 2,500 টাকা পাচ্ছে, সে কিন্তু তার ওই কর্মক্ষম যে শক্তিটা, এই শক্তিটা হারিয়ে ফেলছে। মানে সে এক প্রকারের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে, যে কার্ড যেহেতু আমার আছে 2,000 টাকা পাবো, বসে বসে খাই, তাহলে এটা কিন্তু এক প্রকার বার্ডেন হয়ে যাবে। আমি এই জিনিসগুলো আসলে এই সরকার বিবেচনায় নিয়েছে কিনা, জি। এটা আসলে আমাদের ভাবতে হবে। আমরা এই জন্যই বলেছি প্রত্যেকটা ভালো উদ্যোগের পিছনেই তার পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো কি, এগুলো অ্যানালাইসিস বিবেচনা করে নেওয়া হয়েছে কিনা। সরকার যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু হবে না। আবার আরেকটা বিষয় বলে শেষ করব, এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো সত্যিকার অর্থে যারা পাওয়ার যোগ্য তারা পাবে কিনা। এমনকি আমরা বিগত সময়ে যেটা দেখেছি যে সরকার দলীয় লোকজন ছাড়া অন্য কেউ পাচ্ছে না, এটা কিন্তু একটা বড় ধরনের মানে প্রবলেম ক্রিয়েট করবে। বিএনপি তো বলছে কোনো বাছাই, এটা তো এখন বলছে ভাই, এটা আসলে সময় আজকে মাত্র দিল মাত্র 35-37 হাজার, 4 কোটি তারা যেহেতু অঙ্গীকার করেছে, আমি জানি না কতটুকু পারবে। এটা দিতে গিয়ে আমরা দেখবো তো 2-3 স্টেপ দোক, তারপরে দেখা যাক আসলে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফারুক কাছে আপনার কাছে আসবো, আরো কয়েকটা প্রশ্ন আমার এখানে জমা হয়েছে। জনাব এস.এম. শাহরিয়ার, যদি বলি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আমরা জামায়াতের পক্ষ থেকে বারবার অভিযোগ ছিল এগুলো জাস্ট একটু লোক দেখানো, মানুষকে ভোট কালেকশন করবার জন্য একটা কি বলে মূলা ঝুলানোর একটা অভিযোগ তুলেছিল জামায়াতের পক্ষ থেকে। কিন্তু আজকে দেখা গেল যে তারেক রহমান তিনি বলেছেন জনগণকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন তা বাস্তবায়ন করতে যাচ্ছেন ফ্যামিলি কার্ড দেওয়ার মতো দিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার ভাই যেমন ধন্যবাদ দিলেন জনাব তারেক রহমান সাহেবকে, আমি একটু ধন্যবাদ দিতে চাই, কিন্তু একটু অন্য আঙ্গিকে। অন্য আঙ্গিকটা এটা কেউ বলতেছে না, যেহেতু 12 তারিখে আসতেছে রাষ্ট্রপতি নাকি শপথ পড়াবেন, সেজন্য একটু তাকে একটু ধন্যবাদ দিই, এবং এইটা আওয়ামী লীগের ভাইদের একটু শোনা উচিত মন দিয়ে। সেটা হচ্ছে এই পেপারে, এই কালের কণ্ঠেতেই রাষ্ট্রপতি একটা কি দিলেন, সাক্ষাৎকার দিলেন। চুপ্পু সাহেব কি বললেন ওখানে, যে আমি বন্দি জীবন ছিল, আমাকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছিল, এবং বিএনপির সমর্থন না পেলে আমি এখানে থাকতে পারতাম না, আজকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছি। ভালো কথা। তারপরে দুইটা কি জায়গায় গেলেন, বক্তব্য দিলেন। একটা বক্তব্যে প্রথম বললেন বাংলাদেশ জিন্দাবাদ, আর একটাতে যে বললেন স্বাধীনতার ঘোষক জিয়া। আমরা যেটা সবাই বলতেছি স্বাধীনতার ঘোষক জিয়া, সংবিধান বলতেছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তা আমি এই কথাটুকু এই জন্যে বলতেছি যে জনাব তারেক রহমান এই রাষ্ট্রপতিকে দিয়ে সারা দেশের সামনে আওয়ামী লীগের চরিত্রটা কিরকম সেটা একদম প্রমাণ করে দিলেন, এবং সেজন্য তাকে ধন্যবাদ দিলাম। কিরকম প্রমাণ? ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র লাগে না। শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। ও তো আর মানে কি বলবো, যে পাবনায় যে বললো সারা জীবন ছাত্রলীগ করছে, জয় বাংলা, মুজিববাদ, সব বিক্রি। এখন ক্ষমতায় থাকার জন্য যা কিছু করতে পারে। সুতরাং আমরা যারা বলতেছিলাম যে আওয়ামী লীগের হাতে এই দেশ নিরাপদ নয়, সেটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রমাণ করলেন। আর এই প্রমাণের সুযোগটা কে করে দিলেন? জনাব তারেক রহমান। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু একটা চরিত্রহীন লোককে দিয়ে একটা পবিত্র সংসদ আপনি কুলুষিত করেন না। আবারও এই আহ্বান, 12 তারিখে তাকে এই সংবিধানে একটি চরিত্রহীন লোককে দিয়ে সংবিধানে বক্তব্য দেন। এবার আপনার উপায়টা কি, যদি একটু বলতেন উপায়টা কি? উপায়টা আপনারা জানেন কিনা? যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা সাংবিধানিক ধারা অনুযায়ী তিনি বক্তব্যটা দেন। আচ্ছা, আমি নিজে পার্সোনালি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছি, যে চিঠিটা আমি সবাইকে দিছি। সেই চিঠিটা দিয়ে তাকে কি দিছি, তাকে আমি পথ বলে দিছি, যে কোন পথে তিনি রাষ্ট্রপতি একদম সংবিধানের মধ্যে থেকে। সেটা কি? সেটা হচ্ছে ভাই 74-এর 3-এ বলা আছে স্পিকার ডিপুটি স্পিকার না থাকে। প্রথম তো সংসদ বসবে, সংসদ বসতে গেলে তো একজনকে প্রিসাইড করতে হবে। তাহলে স্পিকার বা ডিপুটি স্পিকার দুজনের, স্পিকার তো পদত্যাগ করছে, ডিপুটি স্পিকার জেলে। তো কেউ তো বলতেছে না ডিপুটি স্পিকারকে প্যারোলে মুক্তি দিয়ে ওনাকে কি সংসদে বসানো হবে। তাই বললাম এটা বসানোর দরকার নাই, কারণ এই 74-এর 3-এ বলা আছে যে স্পিকার বা ডিপুটি স্পিকার না থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোন সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবে। তাহলে আপনি যে কোনো একজন সংসদ সদস্যকে তো নির্বাচন করবেন কি হিসাবে? স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার জন্য। এবার আসেন
49 আসেন বলছে যদি মানে রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে কি নির্বাচন করা যাবে, স্পিকার নির্বাচন? ওই যে যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নাই, সংবিধান বলতেছে যে কাউকে একজনকে ধরে নেন এন্ট্রিমের মতো, আপনি এন্ট্রিম একজনকে কি করে দিলেন, সে হচ্ছে প্রিজাইড ওভার করবে কি অ্যাজ এ কি প্রেসিডেন্ট হিসাবে, মানে স্পিকার হিসাবে। এবারে আসেন কি বলছে স্পিকারের পরে বলতেছে রাষ্ট্রপতি যদি কোনো কারণে, রাষ্ট্রপতি কোনো কারণে, এবং এই কোনো কারণের ব্যাখ্যাটা কিন্তু সংবিধানে দেওয়া নাই, যদি কোনো কারণে সে অক্ষম হয় তাহলে কি হবে, এই দেয় 53(1)-এ শারীরিক বা মানসিক অসমর্থের কারণে রাষ্ট্রপতি তার পদ অপসারণ করে, আচ্ছা না সরি আই বেগ অ্যাপোলজি, দাঁড়া বলতেছি আপনার 54-তে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। 54-তে আছে। তা আপনি তো স্পিকার নির্বাচন করলেন, সেই স্পিকারকে দিয়ে আপনি অধিবেশন শুরু করে সে কি করবেন, ভাষণ দিবেন। না, এই ধারাতে তো রাষ্ট্রপতি কোনোটাই তার ইয়া নেই, মানে অক্ষমতা নেই। কেন অক্ষমতা আছে। বলছে রাষ্ট্রপতি পদ শূন্য হলে আমাদের রাষ্ট্রপতি আছে, আছেন। কিংবা অনুপস্থিতি, উপস্থিতি আছেন। অসুস্থতা, সুস্থ না, সুস্থ অসুস্থ আছে বা অন্য কোনো কারণে, যেহেতু আমরা জুলাই সবাই বলতেছি তাকে দিন না, কি কারণে দিন না, যে কারণে। আরো এখানে একটা জিনিস আছে, কমপ্লিকেসিটা কোথায়, এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি দেন তাহলে এই পুরা সংসদটা অবৈধ হয়ে যাবে। এবং আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়ার। কেন? আমি একটা ছোট্ট 1 মিনিটে শেষ করে দিই আপনাকে। আপনি বলতেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগ না করবেন ততদিন সে প্রধানমন্ত্রী থাকবেন। এই চুপ্পু সাহেব বললেন কি আমার কাছে পদত্যাগপত্র নাই, ওপার থেকে হাসিনা বলছেন যে আমি পদত্যাগ করিনি। তাহলে এই সংবিধান করতেছেন, এই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী। কারণ এখানে 55-তে বলে দিচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে। তাহলে আপনি যদি সংবিধানের কথা বলে থাকেন সে পদত্যাগ করেনি, এটা যদি হয়ে থাকে, তা আমি একটা উদাহরণ দিই যে একটা মায়ের যদি 2টা সন্তান হয়, যমজ সন্তান, তাহলে আপনি একটাকে বৈধ আর একটাকে অবৈধ বলতে পারবেন? তো রাষ্ট্রপতির নির্বাচনকে যদি আপনি বৈধ বলেন তাহলে আপনি স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, মনস্টার হোক, যাই হোক, হাসিনাকে তাহলে আপনি ভোটের মাধ্যমে চেঞ্জ করতে হতো, আন্দোলনের মাধ্যমে না। কারণ আপনি তো কনস্টিটিউশন বলতে, কনস্টিটিউশন তো আন্দোলনের মাধ্যমে কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা তো নাই। তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে প্রাইম মিনিস্টারকে সরায় দিবেন, কিন্তু ওই আন্দোলনের ফসল যে ফ্যাসিস্ট রিজিম থেকে আপনি আবার কি বলতেছেন, ড্যামি ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলছেন, ওটা কোনো ভোটই না। তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করে রেখে যায়, সেটা হচ্ছে আপনি অবৈধের কথা বলছেন, প্রেসিডেন্ট অবৈধ বা সরকার অবৈধ বিষয়গুলো বলছেন সংবিধানের আলোকে, কিন্তু ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন যে যারা সংসদ সদস্যের পদে শপথ করার পর সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তাদের সংসদ সদস্য পদটা অবৈধ হয়ে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে সমস্যাটা কি, মানে উইথ ডিউ রেসপেক্ট, উনি আমাদের অনেক কথা হলো এই যে রাষ্ট্রপতি, এটা আসবো আগে না আপনার এই ফ্যামিলি কার্ডের কথাটা বলে দিই, ফ্যামিলি এক লাইনে বলে দিই। ফ্যামিলি কার্ডটা নতুন না ভাই, যদি ওই যে কথাটা আপনারা বললেন না, ফ্যামিলি কার্ড হচ্ছে পুনর্বাসন। কারণ ফ্যামিলি কার্ড 2023 সালের নভেম্বর মাসে আপনি 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। সো আওয়ামী লীগের টিসিবির মাধ্যমে অসমাপ্ত কর্মসূচিকে আপনি নতুন করে কি করলেন, পুনর্বাসন করলেন। যেটা আমরা বলতেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যমে পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগের আর পুনর্বাসন করার দরকার নেই। তো ফ্যামিলি কার্ডও তাই হচ্ছে। দ্বিতীয় কথা বলেন আপনি পার্লামেন্ট এখনো বসেনি, আপনি ফ্যামিলি কার্ড এখনো দিলেন কেন? আপনি যদি জুলাই সনদ নিয়ে বলতেছেন আলোচনা করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না, আপনি অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কিছু হায়ের পক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগেই দেওয়া শুরু করে দিলেন। আর যখন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস, সারা পৃথিবীতে আপনার রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেলের এখনো আসার সময় দেখলাম কি বিশাল বিশাল লাইন, সামনে ইরি মৌসুম, আপনি এই সময় এটাকে তো কন্টিনিউ করাতে অসম্ভব, দেউলিয়া হয়ে যাবেন আপনি।
একটু আসবো আপনার কাছে। জনাব ফারুক হাসান, আপনি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা তুলবার চেষ্টা করেছেন, যে এটা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ, যে জুলাই সনদ বাস্তবায়ন আপনারা চান, যে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের বা বর্তমান প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় এসেছেন যত জুলাই আন্দোলনের মাধ্যমে। সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদ একটা স্বাক্ষর করার কথা বলেছিল, কিন্তু আপনার দলের পক্ষ থেকে যিনি এখন মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনিও তো সংবিধান সংস্কার পরিষদের এই স্বাক্ষর করেন নাই। একটা প্রশ্ন, আপনার বক্তব্য আপনার দলের প্রতিমন্ত্রীর বক্তব্য কি এক, নাকি আপনার এই বক্তব্যটা আপনি একাই দিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আগেই বলেছি যে আমাদের যে দল, এই দলের একজনের বক্তব্যই পুরো দলের বক্তব্য, বিষয়টা এমন না। সুতরাং আমাদের দল থেকে যেহেতু একজন সরকারের দায়িত্ব পালন করছেন, আমরা কিন্তু পুরো সরকারকে বলছি। এই সরকারের মধ্যে যে সকল রাজনৈতিক দল ব্যক্তি যারা এখন দায়িত্বে রয়েছেন, সেটা মন্ত্রী হোক কিংবা যারা ইতিমধ্যেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টারিয়ান হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেও আমাদের একই বক্তব্য যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। এই নির্বাচনটা আসছে কোত্থেকে? এই নির্বাচনটা আসছে ওই জুলাই গণ অভ্যুত্থান থেকে। ওই জুলাই গণ অভ্যুত্থান মানে জুলাই সনদ। সুতরাং ওই জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ হয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন আপনি যদি ওই জিনিসটাকে ভায়োলেট করতে চান, মানতে না চান, বাইপাস করতে চান, তাহলে এই নির্বাচন নিয়ে তো আগামীতে প্রশ্ন উঠবে। আপনার দলের সভাপতি তো ভায়োলেট করে। আমি তো পুরো সরকারকেই বলছি ভাই, আমি নট অনলি আমাদের দলের সভাপতি সেক্রেটারি, আমি পুরো সরকারকেই বলছি, সরকারে যারা আছেন, এটা বিএনপি বলেন বা অন্যান্য দল, আমি আবারও বলছি যে আমাদের দলের সভাপতি তো সরকার না একা, আবার বিএনপিও তো একা সরকার না। যারাই সরকারে ইনক্লুডিং মিনিস্টার্স, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য যে সরকারের এটা দায়িত্ব যে সরকার আসলে এই সরকারকে, এই সংসদকে আসলে আইনগতভাবে বৈধতা দিতে চায় কিনা। যেমন ধরেন একই ফরম্যাট, একই রাস্তা, একই কায়দায় গণভোটও হয়েছে, জাতীয় নির্বাচনও হয়েছে। এখন আপনি একটাকে বৈধ বলছেন, আরেকটাকে ধরেন যে বৈধতা দিতে চান না। ওই যে এক মায়ের দুই সন্তান যমজ যেটা হয় আর কি, এখন দুটার মধ্যে এখন আপনি বলছেন যে একটা আমার একটা আমার না, এটা তো মানে এক প্রকার হাস্যকর না বিষয়টা ভাই। তো এই জিনিসটা তো আসলে বোঝার জন্য রকেট সায়েন্সের মধ্যে আমি ওইটাই আপনাকে জানতে চাচ্ছি, এটা কি আপনার দলের পক্ষের অবস্থান নাকি আপনার ব্যক্তিগত? না, আমাদের দলের, ইভেন আমাদের দলের সভাপতি নিজেও জুলাই সনদের পক্ষে। হ্যাঁ, সেই যেহেতু এটা দায়িত্ব পালন করছে, আমার ধারণা, এ বিষয়ে আমার পরিষ্কার তার সাথে কথা হয় নাই, আমার ধারণা যে তারা একটা ধরেন যে সর্বসম্মতিক্রমে, যেহেতু তারা সরকারে আছে, যে বিএনপি এবং অন্যান্য দলগুলো কিন্তু এখানে আছে, এখানে গণসংহতি আন্দোলন, এনডিএম, আরো বেশ কয়েকটা দলের প্রতিনিধি কিন্তু সরকারে আছে। আমার ধারণা তারা নিজেরা আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়তো নিতে চায়, এই জন্য হয়তোবা সময় নিচ্ছে। আমরাও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু ওই যে প্রতিরোধ বা রাজনৈতিক ভাবে রাজপথে আন্দোলন, এটা জামাত বলেন বা অন্য দল, কেউই কিন্তু এখনো নামে নাই। যেহেতু সময় আছে, আগামী 12 তারিখ পার্লামেন্ট বসবেন, হ্যাঁ, আমরা চাই যে তারা সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করুন। ধন্যবাদ।